আমরা আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি। অঙ্গজ জনন মানে কি? অর্থাৎ অঙ্গজ জনন মানে যখন কোনো উদ্ভিদের কোনো অঙ্গ জননে অংশগ্রহণ করবে। এটাকে যদি ভালোভাবে বলি তো বলবো যে যে অযৌন জনন পদ্ধতিতে উদ্ভিদের দেহের যে কোনো অঙ্গ তার জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন করে সেই অঙ্গটি দিয়ে পুনরায় নতুন একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন বলা হয়। এই অঙ্গজ জননটি আমরা দুভাবে সম্পন্ন হয়, সেটা আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয়, আর একটা কৃত্রিম উপায়। তো উদ্ভিদ এই প্রাকৃতিক উপায়ে কখন অঙ্গজ জনন করে না, যখন পরিবেশ অনুকূল পরিস্থিতি থাকবে, তখন এই অনুকূল পরিস্থিতিতে বা অনুকূল পরিবেশে উদ্ভিদের যে মূল, তারপরে ধরো কাণ্ড, তারপরে পাতা, এগুলোর মাধ্যমে ওর বংশ বিস্তার করবে। এবার কারা কিভাবে করে সেটা একটু যদি বলি, যেমন ধরো মূলের মাধ্যমে কারা করে। আমরা কিছু কিছু উদ্ভিদ নাম জানি, যেমন ধরো মিষ্টি আলু, ঠিক আছে? এই মিষ্টি আলু বা রাঙা আলু যাই বলো, এদের যে মূল, সেটা অঙ্গজ জননের দ্বারা বংশবিস্তার ঘটিয়ে নতুন অপত্যজীব সৃষ্টি করতে হবে। এই উদ্ভিদটির যে মূলটি হয় সেটা হচ্ছে রসালো প্রকৃতি। তো ওই রসালো মূল থেকেই অস্থানিক মুকুলের সৃষ্টি হয়, এবং ওই অস্থানিক মুকুল থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আরও বেটার ওয়েতে যদি বলি তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই মিষ্টি আলু যে উদ্ভিদটি রয়েছে, হ্যাঁ, তো এই উদ্ভিদের কাণ্ড থেকে উৎপন্ন হয় কতগুলো অস্থানিক মূল, যেই অস্থানিক মূলগুলো খাদ্য সঞ্চয় হওয়ার ফলে ওরা রসালো আর স্ফীত হয়ে ওঠে, এবং এইগুলিকে বলা হয় তখন কন্দাল মূল। তখন তাকে বলা হয় কন্দাল মূল, যেটা বললাম। এই কন্দাল মূলের মধ্যে যে অস্থানিক মুকুলগুলো থাকে, সেগুলোই অ্যাকচুয়ালি নতুন চারা গাছ তৈরি করে। তো এইভাবে আমরা করি। তো এটা যেমন মূলের মাধ্যমে যেমন মিষ্টি আলু হয়, তেমনি রাঙা আলু বা শাক আলু, ঠিক আছে, এরা সবাই এই মূলের দ্বারা ওদের প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে। এরপর যদি কাণ্ডের মাধ্যমে দেখি কে করে, তাহলে আমি সবচেয়ে বেস্ট এক্সাম্পল বলতে পারবো কাণ্ডের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে তোমার গোলাপ, চুপড়ি আলু, ঠিক আছে, তারপরে আদা, কচুরিপানা, ইভেন আলু, এগুলো সবাই কাণ্ডের মাধ্যমে তাদের অঙ্গজ জনন সম্পন্ন করে, ঠিক আছে। যেমন যেমন গোলাপের যে কাণ্ড যে মুকুলটি, ওটা একটা সে অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারবে। চুপড়ি আলুর ক্ষেত্রে যেমন ওর বুলবিল বলে একটা অংশ আছে, সেটা করতে পারবে। আদা, তারপরে যে আলু, ঠিক আছে, এগুলোর আবার ভূনিম্নস্থ কাণ্ড থাকে, সেখান থেকে গাছ হয়। আর কচুরিপানা যেটা, এটা একটু ভালো এক্সাম্পল বলা যায়, এর কিছু অর্ধবায়বীয় কাণ্ড থাকে। অর্ধবায়বীয় মানে কিছুটা বায়ুতে কিছুটা জলের মধ্যে থাকে এই কাণ্ডের এই অংশটা। তো কচুরিপানার একেবারে সর্বনিম্ন পাতায়, হ্যাঁ, দেখবে একটা কাক্ষিক মুকুল থাকে, সেখান থেকে এক রকমের খর্বাকার বা ছোট আকৃতির একটা অর্ধবায়বীয় কাণ্ড উৎপন্ন হয়, যেটা কিনা জলতলের সঙ্গে অনুভূমিকভাবে থাকে। তো ওই প্রকার কাণ্ডটাকে বলে খর্বধাবক। তো ওই নতুন সৃষ্ট কাণ্ডের মানে এই যে খর্বধাবক যে কাণ্ড রয়েছে, সেটার মধ্যে পর্ব থাকে, পর্ব থেকে বিভিন্ন ধরনের অস্থানিক মূল সৃষ্টি হয়। সেই অস্থানিক মূল সমৃদ্ধ গাছটি দিয়ে আবার নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হয়। অর্থাৎ আরও ভালোভাবে যদি বলি তো বলা যেতে পারে যে এই কচুরিপানার যে খর্ব আকৃতির যে কাণ্ড, যেটা কিনা জলের সঙ্গে অনুভূমিকভাবে থাকে,
সেটার মধ্যে অনেক পর্বমধ্য থাকে। সেই পর্বমধ্য থেকে বা ওই পর্বমধ্যগুলো যখন ভেঙে যায় কোনো জলের স্রোতের দ্বারা, তখন ওই বিচ্ছিন্ন অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এইভাবে হয়। আর 3 নম্বরে যে পাতা, পাতার সাহায্যে কীভাবে হয়, এর বেস্ট এক্সাম্পল হচ্ছে পাথরকুচি বলে একটা গাছের পাতা। সেই পাথরকুচিটা এরকম দেখতে হয় গাছের পাতাটা। তো এই গাছের পাতায় দেখবে এই কিনারা বরাবর অনেক গাছ তৈরি হয় ওদের। কেন? এই পাতার যে কিনারা, এখানে ওদের পত্রজ মুকুল থাকে, ঠিক আছে? পত্রজ মুকুল থাকে, যেটা কিনা এখানটা সুপ্ত অবস্থায় রাখে। এই মুকুলগুলি যখন বায়ুমণ্ডলে থাকে, তখন বায়ুমণ্ডল থেকে এই সুপ্ত অবস্থায় থাকাকালীন বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এখান থেকে এরকম এর মধ্যেই অসংখ্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তো এইভাবে পাতার মাধ্যমে পত্রকুচি তাদের কিনারায় অস্থানিক মুকুল তৈরি করার মাধ্যমে সেখান থেকে একটা শিশু উদ্ভিদ সৃষ্টি করতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে পত্রজ মুকুলটিকে আমরা বলতে পারি আরেকটা ভাষায়, ওটাকে বলে পত্রাশ্রয়ী মুকুলও বলে, যেটা অঙ্কুরিত শিশু উদ্ভিদ সৃষ্টি হয়, যা অস্থানিক মূলযুক্ত, ঠিক আছে? এবং ওই শিশু উদ্ভিদ জনিত দেহ থেকে যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো এইগুলো মূল কাণ্ড পাতা, এর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আমরা অঙ্কুরোদ্গম ঘটতে থাকে, সেটা আমরা দেখতে পাই। এবার চলে আসি কৃত্রিম উপায়ে অঙ্গযোজন। তাহলে যেটা বলছি, কৃত্রিম অঙ্গযোজন এটা কি? কৃত্রিম অঙ্গযোজন যখন মানুষ নিজের প্রয়োজনে কোনো উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গ বা কলা বা কোষকে উদ্ভিদের দেহ থেকে বিচ্ছিন্ন করে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে ওই অংশগুলো থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় কৃত্রিম অঙ্গযোজন পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে কোনোভাবে একটা উদ্ভিদের যে কোনো অংশ নেব, সেটা মূল হতে পারে, কাণ্ড হতে পারে, বা কোনো কাণ্ডের কোষ হতে পারে, বা কলা হতে পারে, এনি পার্ট, যে কোনো অংশ, আমরা ওটাকে ওই ছোট্ট অংশটি দিয়ে কৃত্রিম উপায়ে আমরা যখন অঙ্গজ বিস্তার করবো, তখন তাকে বলে কৃত্রিম অঙ্গজ বিস্তার বা কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। তো এটা আমরা কতগুলোভাবে করতে পারি সেটা আমি তোমাদের আগে বলে নিচ্ছি। যেমন ধরো, একটা পদ্ধতি হচ্ছে যাকে বলা হচ্ছে শাখা কলম, বা যাকে বলে কাটিং, এইভাবে করতে পারি। নেক্সট হচ্ছে জোর কলম, বা যাকে বলে গ্রাফটিং, এইভাবে করতে পারি। 3 নম্বর করতে পারি অনুবিস্তার, বা যাকে ইংলিশে বলে মাইক্রো প্রোপাগেশন। তো এই 3টে টেকনিকে আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি কৃত্রিম অঙ্গযোজনের মাধ্যমে। তো এইগুলো একটু ডিটেলস আমি এখন তোমাদের বলব। তো প্রথমে যে পদ্ধতি আমি এখানে বললাম, শাখা কলম বা কাটিং, নামটা দেখে বুঝতে পারছি কাট করতে হবে, মানে কিছু না, যে কিছু কিছু উদ্ভিদ আছে যাদেরকে আমরা তাদের মূল বলো, কাণ্ড বলো, বা পাতা বলো, সেগুলো অংশকে আমরা যখন ওদের থেকে কেটে নেওয়ার পর তাকে একটা উপযুক্ত পরিবেশে সৃষ্টি করে, সেখানে সেই উপযুক্ত পরিবেশের মাটিতে যদি তাকে রোপণ করি, তাহলে দেখতে পারবো ওই মূল কাণ্ড পাতার অংশটুকু থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। যেহেতু দেহ থেকে কাটছি, তাই এই জন্য এটাকে বলা হয় কাটিং বা শাখা কলম। তো এই ক্ষেত্রে, এই শাখা কলমের ক্ষেত্রে আমরা যে কৃত্রিম হরমোন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে অক্সিন বা কৃত্রিম অক্সিন। তো এই কৃত্রিম অক্সিন বলতে কী আছে, যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড আছে, ন্যাপথালিক অ্যাসিডিক অ্যাসিড আছে। এই হরমোনগুলো প্রয়োগ করে, মানে এই হরমোনে একটা লঘু দ্রবণ প্রয়োগ করলে আমরা অস্থানিক মূল গঠনের মাধ্যমে আমরা শাখা কলম করতে পারি। তো এই শাখা কলমগুলো আমরা যদি দেখি, যেমন ধরো মূলের কী করে শাখা কলম হয় সেটা যদি দেখি, তাহলে আমি বলবো যে এই মূলের ক্ষেত্রে আমরা যে গাছগুলো বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে, যেমন ধরো কমলা লেবু, ঠিক আছে, তারপর ধরো পাতি লেবু। এই সমস্ত উদ্ভিদের
মূলের কিছুটা অংশ প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সেটাকে যদি আমি মাটিতে রোপণ করে দিই, তাহলে কয়েকদিন পর দেখতে পাবো ওখান থেকে নতুন বিটপ সৃষ্টি হচ্ছে বা নতুন কাণ্ড সৃষ্টি হচ্ছে মূল থেকে। এরপরে যদি দেখি কাণ্ডটা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে এগুলোর জন্য আমরা যে গাছগুলো ইউজ করবো, যেমন ধরো গোলাপ গাছ, আখ, ঠিক আছে, চা, জবা, এগুলো, এই সমস্ত গাছগুলোর প্রথমে কী করতে, উদ্ভিদের কাণ্ডটাকে যেটা আমি কাটবো তার লেন্থ হতে হবে 30 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে। তো 30 থেকে 40 সেন্টিমিটার সাইজের একটা কাণ্ড কেটে নিতে হবে, ঠিক আছে। এবং কাটা প্রান্তের মধ্যে আমাদের IBA বা NAA এই কৃত্রিম অক্সিন ওখানে প্রয়োগ করতে হবে। বা আরও ভালোভাবে বলা যায়, ধরো যদি এটা যদি একটা গোলাপ বা আখ বা জবার একটা কাণ্ড হয়, তাহলে ধরো এখান থেকে এটুকুনি অংশ কেটে নেবো গাছটির 30 থেকে 40 সেন্টিমিটার সাইজ। তাহলে এটা হচ্ছে আমার কাটা অংশটা। এবার এটাকে আমি কি করব, একটা দ্রবণের মধ্যে ডুবাবো। যে দ্রবণের মধ্যে কি থাকবে, ইন্ডল বিউটারিক অ্যাসিড আর বা ন্যাপথ্যালিক অ্যাসিডিক অ্যাসিড, এই ধরনের কৃত্রিম অক্সিজেন মিশ্রিত দ্রবণের মধ্যে এটাকে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পর কয়েকদিন রাখার পর যখন এই অংশটিকে আমরা নরম মাটিতে পুঁতে দেবো, তো সেখান থেকে দেখবো কয়েকদিন পরে নতুন চারা গাছ সৃষ্টি হচ্ছে। তাহলে কাণ্ডের থেকে দেখো চারা গাছ তৈরি হচ্ছে, কাণ্ডের থেকে মূল হবে, আবার এখান থেকে পাতাও হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কাণ্ডের মাধ্যমেও কিন্তু কাটিং করার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারছি। আর এটা যেমন ধরো পাতা কেটেও কিন্তু আমরা করতে পারি পাতা। তো এই ক্ষেত্রে আমরা যে গাছগুলো নেব, যেমন ধরো পাথরকুচি গাছ, ঠিক আছে, তারপর একটা বেগুনিয়া বলে একটা গাছ আছে। এই সমস্ত উদ্ভিদের পাতা থেকে, যে ধরো এই সমস্ত উদ্ভিদের পাতাটা ধরো এরকম, এটাকে এরকমভাবে তির্যকভাবে এই লাইন বরাবর তির্যকভাবে কাটতে হবে। কেটে 2-3টে খণ্ডে রূপান্তর করতে হবে। এবং সেগুলোকে কাটার পরে আমি উলম্বভাবে নরম মাটিতে স্থাপন করলে দেবো, সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এবং অবশ্যই এখানে কাটা অংশে আমাদের ওই কৃত্রিম হরমোন প্রয়োগ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা শাখা কলমের মাধ্যমে করতে পারি অঙ্গজ কৃত্রিমভাবে অঙ্গজীবন। নেক্সট যেটা পড়ব এটা হচ্ছে জোড় কলম বা একে বলে গ্রাফটিং। মানে কি, এটা আমার এক ধরনের কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, যেখানে আমরা দুটো উদ্ভিদ নেব, বা দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদ নেব, বা দুটি ভিন্ন উদ্ভিদ নেব, ঠিক আছে। এবং দুটি ভিন্ন উদ্ভিদ নিয়ে তাদের কাণ্ড বলো বা শাখা বলো, সেগুলোকে কেটে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে দেবো। জোড়া লাগিয়ে দেওয়ার ফলে দেখব একটা মিশ্র বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। এবং এইভাবে উদ্ভিদ সৃষ্টি করার পদ্ধতিকে বলা হচ্ছে গ্রাফটিং বা জোড় করা। তো এক্ষেত্রে মূলত আমাদের যেটা করতে হবে, যে দুটি নিকট সম্পর্ক, মানে কাছাকাছি সম্পর্কযুক্ত এরকম ধরনের গাছ নিতে হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদ নিতে হবে, তাহলে ভালো হবে। দুটি নিকট সম্পর্ক দ্বিবীজপত্রী উদ্ভিদের এক্ষেত্রে আমাদের ব্যবহার করব, ঠিক আছে। করার মাধ্যমে আমরা গ্রাফটিংটা করতে হবে। তো কিভাবে করি একটু ডিটেলসে বলি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ধরো আমি ভালো রেজাল্ট পাওয়ার জন্য একই জাতীয় দুটি উদ্ভিদ নিলাম। সেই দুটি উদ্ভিদের মনে করো এই একটা গাছটা যদি হয়, ধরো এরকম গাছটা টবে আছে, ঠিক আছে। এরকম একটা গাছ, এই একই প্রজাতির ধরো অন্য উদ্ভিদ আমি ইউজ করলাম, যেমন ধরো এটা, এটার নাম দিলাম এ উদ্ভিদ, এটার নাম দিলাম বি উদ্ভিদ। কীভাবে করা হচ্ছে দেখো ব্যাপারটা। তো প্রথমে কি করা হয় না, প্রথমে আমি বি উদ্ভিদের যে কোনো একটি শাখাকে আমি কি করব, অপর একটি মূল সহ, এখানে মূল আছে, মূল সহ উদ্ভিদের সাথে যখন এটাকে এর সাথে জয়েন করব, মানে ধরো এই পার্টিকুলার ধরো এই শাখাটাকে আমি এর সাথে
যখন জয়েন করব, জয়েন করার ফলে এবং এটাকে কেটে দেবো, কেটে এইটুকুনি অংশকে আমি এর সাথে জয়েন করব। জয়েন করার ফলে যে এখান থেকে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে সেটা হচ্ছে মিক্সিং বা একটা যৌগিক প্রকৃতির অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে। তো এইভাবে একটা মূলসহ উদ্ভিদের সাথে একটা অন্য উদ্ভিদের শাখাকে কেটে সেটা এই মূলসহ উদ্ভিদের সাথে যোগ করার মাধ্যমে যে উদ্ভিদ সৃষ্টি করা হয় সেই পদ্ধতিকে, উদ্ভিদ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলে গ্রাফটিং। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি কেন এটাকে নিচ্ছি, তার কারণ এই দুটোর মধ্যে এই গাছটি খুব উন্নত মানের উদ্ভিদ, উন্নত মানের উদ্ভিদ। ওকে, তো এই উন্নত মানের উদ্ভিদটাকে আমি এর সাথে জয়েন করছি। তো যেহেতু উন্নত মানের যে উদ্ভিদের শাখাকে আমি এর সাথে জয়েন করব, তখন ওই শাখাটাকে বলা হচ্ছে সিওন, মনে রাখতে হবে। আর অপরদিকে এরকম মূলসহ যে উদ্ভিদটাকে নিচ্ছি তাকে বলে স্টক। এই দুটো টার্ম মনে রাখবে, স্টক কি সিওন কি। কি বলবো, যেই উন্নত প্রকৃতির উদ্ভিদের শাখা বা কোনো মুকুলকে আমি গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করছি, সেই অংশটিকে বলা হচ্ছে সিওন। আর মূলসহ যে উদ্ভিদের সঙ্গে ওকে লাগানো হচ্ছে বা জোড়া লাগানো হচ্ছে তাকে বলে স্টক। তো এই সিওন আর স্টকের মাধ্যমে আমরা এই জোড় কলমটা সম্পন্ন করতে পারি। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন এর সাথে জোড়া লাগাবো তখন কি করতে হবে। ধরো এই পার্টিকুলার অংশকে, এই পার্টিকুলার অংশটি ধরো এরকম, তো প্রথমে এটাকে আমাকে বাইরের যে আবরণ সেটাকে কাটতে হবে, কেটে ধরো এরকম হবে, ঠিক আছে। মানে কি আরও ভালোভাবে বলি, ধরো কাণ্ডটা এরকম ছিল, এই অংশটাকে আমি কাটবো সাইড দিয়ে, কাটার ফলে একটা পরিস্থিতি এমন হবে এই অংশটা কাটা হয়ে গেছে। কত অবধি কাটবো না, যত অবধি ওর ভেতরে ঢুকে আমি ক্যাম্বিয়াম না পাবো, অর্থাৎ ক্যাম্বিয়াম অবধি আমাকে ওকে কাটতে হবে। ঠিক একই রকমভাবে অপর যে উদ্ভিদটি আছে, যার অর্থাৎ যে সিওনের যে অংশটি, সেই সিওনের অংশটিকেও প্রথমে দেখলাম সেখান থেকে ওর একদম ক্যাম্বিয়াম অবধি কাটবো। এবার এর ক্যাম্বিয়ামের সাথে এই ক্যাম্বিয়ামের জোড়া লাগাবো। মানে কীরকম, ধরো এ হচ্ছে স্টক, আর সিওনের অংশটুকু এরকমভাবে জয়েন করবো, স্টক আর সিওনের একদম ক্যাম্বিয়ামের সংস্পর্শ করে এবার এই জায়গাটাকে বেঁধে দেবো। দিলে কয়েকদিন পরে জল টল দেবো, অক্সিজেন হরমোন দেবো ইত্যাদি দিলে পরে এখান থেকে মূল উৎপন্ন হবে। তখন এই অংশটাকে কেটে এটাকে আমি লাগিয়ে দিলে নতুন উদ্ভিদ পাওয়া যাবে। এইভাবে জোড় কলম তৈরি করা হয়। তো এইভাবে যে গ্রাফটিংয়ের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি করব, এবার প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে স্যার আমরা এটা কেন তৈরি করব। তার কারণ আমি যদি বলি, তো মূলত এইভাবে আমরা রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করতে পারি। মানে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক এরা সবসময় উদ্ভিদকে আক্রমণ করে সেখানে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তো সেই রোগের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন উদ্ভিদকে রোগ প্রতিরোধী উদ্ভিদ হিসেবে এই পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারব। তো এইভাবে আমরা বর্তমানে আপেল, আম, গোলাপ, ক্যাকটাস, টমেটো, তরমুজ, শশা, ঠিক আছে, এই ধরনের উদ্ভিদের উপর প্রয়োগ করতে সক্ষম হয়েছে এবং খুব ভালোভাবে সেটা করা হয়েছে। বুঝে গেল? আচ্ছা, এবার এই যে গ্রাফটিং যেটা বললাম তোমাদের, এই গ্রাফটিং আরও অনেক রকমভাবে করা যায় এর আন্ডারে। যেমন ধরো একটা আছে টাং গ্রাফটিং, ঠিক আছে, আর আছে সাইড গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং। তো এরকম ভিন্ন ভিন্ন আছে, ওপরের ক্লাস আছে, এগুলো তোমাদের এখন আপাতত নামটা মনে রাখলে হবে। টাং গ্রাফটিং, সাইড গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং, এই গ্রাফটিংয়ে এইরকমভাবে করা যায়। 3 নম্বর যে স্টেপটি আছে, যের মাধ্যমে আমরা অঙ্গজনন করতে পারি, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। খুব ভালো করে এটা শুনবে বা দেখবে, মাইক্রো প্রোপাগেশন। এখানে নামটাতেই দেখো এটার কিছুটা অর্থ বহন করে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে গিয়ে ছোট বা ক্ষুদ্র, আর যে প্রোপাগেশন মানে হচ্ছে গিয়ে বংশবৃদ্ধি। তার মানে কি, ছোট্ট বা ক্ষুদ্র কোনো কিছুর বংশবৃদ্ধি ঘটে, এটাকে বলে মাইক্রো প্রোপাগেশন।
অর্থাৎ যে বিশেষ ধরনের পদ্ধতিতে একটি আমরা কলা পালন মাধ্যম মানে কি, ধরো এরকম একটা বিকারের এমন একটা ধরো পাত্রের মতন অংশ থাকে, যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রেখে দিই। হ্যাঁ, রেখে দেওয়ার পরে সেই পুষ্টি উপাদান যুক্ত অংশটিকে বলা হয় কলা পালনের মাধ্যম, মানে যেখানে যে কোনো কলা বা কোনো অংশ পালন করা হবে সেই হিসেবে বলা হয় কলা পালনের মাধ্যম, বা ইংরেজিতে এটাকে বলে কালচার মিডিয়া। ঠিক আছে, তো এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে এরকম একটা কলা পালনের মাধ্যমে আমি কোনো কোষকে বা কলাকে এখানে ফেলে দেওয়ার পর, হ্যাঁ, কৃত্রিমভাবে দেখব সেই কোষের অংশ বা কলার অংশ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হবে। তো এইভাবে একটা ক্ষুদ্র অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এটা মনে রাখতে হবে। তাহলে কি আরও ডিটেলসে বলে দিই, ধরো এইটা ধরো কোনো পাতা কোনো গাছের, তো আমি কী করলাম, এই পার্টিকুলার অংশকে কাটলাম, তাহলে ধরো এটা হলো, এটা আসলো। এবার এটাকে আমি এরকম একটা পেট্রি ডিশ বলে একটা এরকম অংশ থাকে পাত্রের মতো, সেখানটায় কালচার মিডিয়াম রয়েছে, সেই কালচার মিডিয়ামের মধ্যে আমি এটাকে এখানে দিয়ে দিলাম, পাতার অংশটুকু দেওয়ার পর দেখব এর মধ্যে আস্তে আস্তে যে পাতার যে অংশটুকু এরকমভাবে কতগুলো কোষ সৃষ্টি হচ্ছে, এর মধ্যে বিভাজনের মতো। ঠিক আছে, একটা কোষপুঞ্জ তৈরি হচ্ছে, অবিভাজিত একটা কোষপুঞ্জ সৃষ্টি হবে কয়েকদিনের পরে। তো এরকম একটা অবিভাজিত যে কোষপুঞ্জ সৃষ্টি হবে, ঠিক আছে, সেই অবিভাজিত কোষপুঞ্জকে একসাথে বলা হচ্ছে ক্যালাস। এটা মনে রাখবেন, নামটা খুব ইম্পর্টেন্ট। ক্যালাস কাকে বলে? তাহলে অবিভাজিত কোষপুঞ্জকে বলে ক্যালাস। সেটা এখানে তৈরি হচ্ছে। কী করেছিলাম, একটা কালচার মিডিয়ামের মধ্যে যেখানে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, খাদ্য উপাদান রয়েছে। এবার আমি একটু বলে দিই যে তাহলে এই কালচার মিডিয়ামে খাদ্য উপাদানে কী থাকে। এর মধ্যে তুমি পাবে, এখানে একটু বলেই দিই যে কালচার যে মিডিয়াম যেটা বললাম বা কলা পালন মাধ্যম, এর মধ্যে তুমি বিভিন্ন ধরনের মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্টস এর মধ্যে দেওয়া হয়। তারপরে কার্বনের উৎস হিসেবে সুক্রোজ থাকে এর মধ্যে, ঠিক আছে, সুক্রোজ থাকে। তারপরে তোমার ধরো এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের হরমোন দিতে পারি, হরমোন দেওয়া থাকে। হরমোন মধ্যে অক্সিন ইম্পর্টেন্ট আর সাইটোকাইনিন, এই দুটো হরমোন এখানে দেওয়া হয়। কিছু ভিটামিন দেওয়া থাকে, ঠিক আছে, এবং কিছু উৎসেচকও দেওয়া থাকে। তো এইগুলো মিক্সিং করে এরকম একটা কালচার মিডিয়াম বানায়। তার মধ্যে আমরা এই ধরনের একটা অংশকে আমরা ফেলে দিই, ঠিক আছে। এবার যেই অংশটাকে আমরা গাছের যে ছোট্ট অংশটাকে নিচ্ছি, হ্যাঁ, এই পাতার যে অংশটাকে নিচ্ছি, তখন এটাকে আমরা ডাকি একটা নাম দিই, সেটা হচ্ছে, এটাকে বলা হয় এক্সপ্লান্ট। তো এরকম এক্সপ্লান্টকে কালচার মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর কয়েকদিন পরে দেখতে পারবো ওই ছোট্ট অংশ থেকে কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ পুঞ্জ সৃষ্টি হবে, যেটা অবিভাজিত। আমি এটা থেকে বুঝতে পারবো না যে এটার কোনটা কাণ্ড রূপান্তর হবে, কোনটা পাতায় রূপান্তর হবে। তাই জন্য বলা হচ্ছে অবিভাজিত একটা কোষপুঞ্জ সৃষ্টি হবে। তো এই রকম স্টেজকে বলা হচ্ছে কি ক্যালাস। মানে আমি ওভারঅল বলতে চাইছি যে একটা এক্সপ্লান্ট থেকে একটা ক্যালাসের সৃষ্টি হবে। এইবার এই ক্যালাসের পরের স্টেপে যখন ক্যালাস তৈরি হয়ে যাবে, দেখবো এখান থেকে এই যে অবিভাজিত যে কোষপুঞ্জ, সেখান থেকে দেখছি আস্তে আস্তে একটা কাণ্ডের অংশ বেরোচ্ছে, আর নিচ দিয়ে একটা মূলের অংশ বেরোবে, ঠিক আছে। এবার এবং এইটা যে কাণ্ড মূল বেরোচ্ছে, এটা হচ্ছে মানে কি, ওর একটা অংশ থেকে বিভেদের মাধ্যমে এই জিনিসটা তৈরি হচ্ছে। বিভেদিত মানে এখানে কলাগুলো, কোষগুলোর যে পুঞ্জ আছে, সেখান থেকে কিছু কোষ বিভেদিত হয়ে কিছু কোষ অন্য কোষের থেকে আলাদা হয়ে কেউ কাণ্ড তৈরি করতে গেল, আর কেউ মূল তৈরি করতে গেল। তো এইভাবে এই জিনিসটা হবে। এবং আরও সপ্তাহখানেক পর দেখতে পারবো যে কালচার মিডিয়ামের মধ্যে এখান থেকে সুন্দর একটা গাছের সৃষ্টি হচ্ছে। তো এটাকে লাস্টে যখন দেখবো যে এরকম ছোটো ছোটো গাছ তৈরি হচ্ছে, তখন এটাকে আমি একটু পাত্রটাকে চেঞ্জ করব। এটার জায়গায় এরকম আমি একটা টেস্ট টিউবের মতন অংশ নেব কালচার মিডিয়ামে, তার মধ্যে এটাকে খুব যত্ন সহকারে এখানে স্থাপন করব। এখানে কালচার মিডিয়ামটা দিয়ে নেবো এবং এখানে ছোট্ট যে গাছটা তৈরি হচ্ছে সেটাকে এখানে পুঁতে দেবো, ঠিক আছে।
তো এবং এখান থেকে কদিন পর দেখা যাবে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। মূল তৈরি হচ্ছে। তো দেখো তাহলে পাতার একটা ছোট্ট অংশ, সেখান থেকে এই পদ্ধতির মাধ্যমে একটা উদ্ভিদ সৃষ্টি করলো। তাহলে একটা মাইক্রো পার্ট থেকে একটা মেগা পার্ট সৃষ্টি করেছি, বা একটা ছোট্ট অংশ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করেছি। এটাকে বলা হচ্ছে গিয়ে মাইক্রো প্রোপাগেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম যে কি অদ্ভুত ক্ষমতা একটা গাছের, একটা যে কোনো কোষ বা কলার কি অদ্ভুত ক্ষমতা সেখান থেকে একটা নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করে। ঠিক আছে? এই যে ক্ষমতা বলের দ্বারা ওরা এই জিনিসটা করছে, সেই ক্ষমতা বলকে কী বলে জানো? তাকে বলে টোটিপোটেন্সি। অর্থাৎ এটা একটা ধর্ম, যে ধর্মের দ্বারা কি হচ্ছে, একটা ছোট্ট কোষ বা কলা, সেটা কোষ বিভাজনের মাধ্যমে যখন একটা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, একটা কোষ থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, যে ধর্মের জন্য হয়, তাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। তো এইরকম টোটিপোটেন্সির মাধ্যমে আমরা মাইক্রো প্রপাগেশন করতে পারছি। তো এই পদ্ধতিটি অবলম্বন করলে আমাদের লাভ কী? সুবিধা হচ্ছে গিয়ে আমরা আমাদের পছন্দ মাফিক বিভিন্ন ধরনের উদ্ভিদকে খুব তাড়াতাড়ি বংশবিস্তার ঘটাতে পারি। তারপরে এরকম কলাকর্ষণের মাধ্যমে সমবৈশিষ্ট্য সম্পন্ন রোগমুক্ত অনেক উদ্ভিদ তাড়াতাড়ি তৈরি করতে পারে। তারপরে যে সমস্ত উদ্ভিদ ধরো বন্ধা, মানে ওরা বংশবিস্তার করতে পারে না, তাদেরকে এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বংশবিস্তার করতে পারবে। তো এই তিনটে সে ভালো করে বুঝে নেবে। চলো, গুড বাই, আজকে এতটুকুই রইল।